ফারহানা ধরেই নিয়েছিল রুহি এবার রেজাল্ট ভালো করবে না, কারণ ওর মন ও শরীর দুটোর উপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে গেছে। প্রথমত বাবা মায়ের ডিভোর্স, এবং রুহিকে নিয়ে টানাটানি তো কোর্ট পর্যন্ত গড়ালো। অবশেষে মায়ের কাছেই থাকতে দিল রুহিকে, তবে সব খরচ বাবা দিবেন। রুহির অবশ্য এসব কোনো কিছু গায়ে লাগেনি, কারণ ও আজ পর্যন্ত ওর বাবা মা কাউকেই ওর সামনে ঝগড়া করতে দেখেনি। শুধু যেদিন ওকে কোর্টে যেতে হলো, সেদিন বুঝলো কোনো একটা ঝামেলা আছে। যদিও ওর বাবা মা আরও একই গাড়িতে কোর্টে গিয়েছিল, ও খেয়াল করেছিল বাবা মা কেউই কোনো কথা বলছে না। গাড়ি থেকে নেমে বাবা অন্যদিকে চলে গেল, মা আরেকদিকে রুহিকে সাথে নিয়ে। উকিল ওকে বারবার শিখিয়ে দিচ্ছিল বিচারক জিজ্ঞেস করলে ও যেন বলে মায়ের কাছে থাকবে। কিন্তু রুহি তো বাবা মা দুজনের সাথে থাকতে চায়। রুহি অবাক হয়ে দেখল ওর বাবা এবং মা দুই প্রান্তে দাঁড়ানো। বিচারক ওকে জিজ্ঞেস করলো, তুমি কার কাছে থাকতে চাও? ও একবার বাবার দিকে আরেকবার মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, বাবা মায়ের সাথে থাকতে চাই। যেহেতু ওর বয়স 18 হয়নি, তাই বিচারক মায়ের কাছে থাকার আদেশ দিলেন। তবে পড়াশোনা এবং যাবতীয় খরচ বাবা দেবেন। সেদিন কোর্টের বারান্দায় বাবাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল। ওর মা কথা দিয়েছিল যখন মন চাইবে তখন বাবার কাছে যেতে পারবে। মাও কেঁদেছিল, শুধু বাবা ছিল নির্লিপ্ত। ভালো থেকো, সুখে থেকো বলে মা বাবাকে বিদায় দিয়েছিল। এই ঘটনা রুহির মনে গভীর দাগ কেটে দিয়েছিল। ও বুঝতে পেরেছিল বাবা আর মায়ের ডিভোর্স হয়ে গেল, কিন্তু কারণটা ওর জানা নেই। প্রায় অসম্ভব এই ঘটনাটাই ওর প্রত্যক্ষ করলো। বাসায় এসে না খেয়ে ও ঘুমিয়ে পড়েছিল। ওর মা ওকে ডাকেনি। তবে ফারহানা খুব স্বাভাবিক ছিল, মুক্তির আনন্দে ওর মনে। আর সহ্য করতে পারছিল না রায়হান যে ওর সাথে এত বড় প্রতারণা করতে পারে। ও মানতেই পারছিল না। পৃথিবীতে যাকে সবচেয়ে আপন ভেবেছে, বিশ্বাস করেছে, ভালোবেসেছে অন্ধের মতো, বাবার অমতেই এক প্রকার ওকে বিয়ে করে। ফারহানার বাবা সেলিম তালুকদার রিয়েল এস্টেট কোম্পানির কর্ণধার, ঢাকা শহরে বিশাল সম্পদের মালিক। কোনোভাবেই রাজি ছিলেন না এই বিয়েতে। শুধু ফারহানার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছিলেন। ফারহানা ওর বাবার একমাত্র সন্তান। ওকে জন্ম দিতে গিয়েই ওর মা মারা যান। তারপর থেকেই সেলিম ফারহানার বাবা ও মা। অনেকেই আবার বিয়ের কথা বলেছে, কিন্তু সেলিম সায় দেন নাই। বলেছেন আমার মেয়ের কোনো সৎমা চায় না। একরোখা হওয়ার কারণে আর কেউ সাহস করে বলেনি। এভাবেই তো 25 বছর পার করেছেন। ফারহানা ততদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছে। একসাথেই পড়তো রায়হান আর ফারহানা। তখন থেকেই প্রেম, তারপর পরিণয়। ফারহানা আর রায়হান ছিল যেন ভার্সিটির সেরা প্রেমিক প্রেমিকা। ফারহানা একদিন ওর বাবার সাথে পরিচয় করিয়ে দিল, বাবা ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড রায়হান। সেলিম যা বোঝার তখনই বুঝে গিয়েছিল। ডিনারের সময় সেলিম ফারহানাকে জিজ্ঞেস করলো, শুধুই বন্ধু না অন্য কিছু? ছেলেটা কি করে? এখনো কিছু করে না বাবা, তবে ব্রিলিয়ান্ট। খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে, ওর আত্মবিশ্বাস সাথে ভালো করবে এবং ইউনিভার্সিটিতে টিচার হিসেবে যোগ দেবে। ফারহানা জানালো ওর বাবাকে, তুমি এত কথা জানলে কিভাবে? বাবা, আমরা দুজনে বসেই সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা একে অপরকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। সেলিম খাওয়া দাওয়া বন্ধ করে উঠে পড়ল। যাওয়ার সময় বলে গেল, আমি আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে দেব ভেবে রেখেছিলাম। বড় ব্যবসায়ী। ভালো করে ভেবে দেখো বিষয়টি। জীবন তো একটাই, বারবার পরিবর্তন করা যাবে না। ফারহানার জেদের কাছে ওর বাবা অসহায় হয়ে অবশেষে বিয়েতে মত দিয়েছিল। বিশাল আয়োজন করে বিয়ে দিয়েছিল। কোনো কিছুর কমতি ছিল না। জামাইকে ফ্ল্যাট আর গাড়ি উপহার দিয়েছিল। অল্প কয়েকদিনের মধ্যেই ওদের রেজাল্ট দিয়ে দিল। রায়হান ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে ইউনিভার্সিটিতে নিয়োগ পেল। ফারহানাও ওর বাবার কোম্পানির ডাইরেক্টর হিসেবে যোগ দিল। ইতিমধ্যে ফারহানার গোলযোলে পৃথিবীতে আসলো রুহি। নামটা রুহির বাবাই রেখেছিল। সেলিম তালুকদারের আনন্দ আর ধরে না। একমাত্র নাতনি। ধুমধাম করে অনুষ্ঠান করলো 6 দিনের দিন। নাতনির নামে নাম লিখে দিল ওয়ারিতে নির্মিতব্য অ্যাপার্টমেন্ট। ওটার নামও রাখলো রুহি অ্যাপার্টমেন্টস। এত কিছু ঘটে যাওয়ার পরেও রুহি ভালো রেজাল্ট করলো। ও বাবার মতোই ব্রিলিয়ান্ট। অল্পতেই সব বুঝে নেয়। তবে আগের মতো আর উৎফুল্ল নাই। মাকে কখনো জিজ্ঞেস করেনি কেন বাবার সঙ্গে ডিভোর্স হলো। রেজাল্ট জানার জন্য ওর বাবা ফোন করেছিল, ও বলেছে বাবা ওকে ডিনারের জন্য ডেকেছে। মাকে জিজ্ঞেস করতে ফারহানা বলল, অবশ্যই যাবে, তোমার বাবা ডাকছে, যাও।
সন্ধ্যায় রায়হান গাড়ি পাঠিয়ে দিল মেয়েকে নেওয়ার জন্য। রুহি প্রস্তুত হয়েছিল। ওর মা গাড়িতে তুলে দিল। হোটেলের সামনেই ওর জন্য অপেক্ষা করছিল বাবা। রুহি নেমে বাবাকে জড়িয়ে ধরল। অনেকক্ষণ চুপ করে বাবার বুকের সাথে মিশে থাকলো। রায়হানের মনে হচ্ছে বুকের ভেতরে প্রচণ্ড ভাঙচুর চলছে। মেয়েকে বলল, রাস্তায় দাঁড়িয়ে থাকবি? চল মা, ভেতরে যাই। রুহি তো অবাক। ওর বাবা রীতিমতো পার্টির আয়োজন করেছে। ওর অনেক বন্ধুদেরকেও ইনভাইট করেছে। ওদের দেখে তো রুহি মহা খুশি। বেশ কিছুদিন পরে একটা আনন্দময় পরিবেশের সময় কাটালো রুহি। খাওয়া দাওয়া শেষ করে ওর বাবা নিজে গাড়িতে বাসায় নিয়ে আসলো। গেটের সামনে নামিয়ে দেওয়ার সময় ওর হাতে একটা গয়নার বাক্স দিয়ে বলল, আমার মায়ের জন্য উপহার। রুহি বাবাকে অনুরোধ করলো বাসায় যেতে, কিন্তু রায়হান বলল, এখনো সময় হয়নি মা, তুমি যাও। ওর কপালে একটা চুমু দিয়ে বিদায় নিল। দোতলা থেকে সবই দেখলো ফারহানা। ওর বুক দিয়ে অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। এই কদিনে রায়হান কেমন শুকিয়ে গেছে। ও আস্তে জানালা থেকে সরে আসলো। রুহি এসে মাকে জড়িয়ে ধরল। এই প্রথম ও মাকে জিজ্ঞেস করলো, মা, তোমার আর বাবার কি হয়েছিল যে ডিভোর্স নিতে হলো? ফারহানা বলল, রুহি, বড়দের ব্যাপারে কোনো কথা বলো না। এটা শুধু বড়দের ব্যাপার না মা, আমার বাবা আর মায়ের ব্যাপার। ফারহানা বলল, রুহি, চেঞ্জ করে শুয়ে পড়ো। আগামীকাল আমরা কক্সবাজার যাচ্ছি। কেন মা? আমার একটা প্রজেক্ট ভিজিট, সেই সাথে একটু ঘোরাঘুরি হবে। তোমার ভালো লাগবে। আমাকে তো আগে বলোনি। রুহি জানতে চাইল, আগে বলার কি আছে? তুমি কিন্তু বেয়ারা হয়ে যাচ্ছ, রাগত স্বরে বলল ফারহানা। রুহি বলল, আমি যাচ্ছি না মা। মানে, বুঝতে পারো নাই? আমি কক্সবাজার যাব না। বলে রুহি চলে গেল। ফারহানা যে ভয়টা পেয়েছিল তাই সত্য হলো। মেয়ে ঠিকই ওর মুখোমুখি দাঁড়ালো। কিন্তু ও তো বলতে পারল না যে ওর বাবা একজন প্রতারক। ভালোবাসার নামে ফারহানার সাথে চরম প্রতারণা করেছে। সেদিন ফারহানা অফিস থেকে বাসায় ফিরেছিল ইউনিভার্সিটির ভেতর দিয়ে। ভিসির বাসার সামনে রাস্তায় দেখল রায়হান আরেকটা মেয়ে, সম্ভবত ওর ইউনিভার্সিটির কোনো মেয়ে, এক রিকশায় যাচ্ছে, খুব হাসি খুশি। বাসায় আসার পরে ফারহানা জানতে চাইল, মেয়েটাকে। রায়হান যেন আকাশ থেকে পড়ল। কার কথা বলছো? কোন মেয়ে? আমার ক্লাসে তো অনেক মেয়ে। ফারহানা বলল, যার সঙ্গে রিকশায় যাচ্ছিলে। রিকশায়? কই না তো। তোমার কোথাও ভুল হচ্ছে। ফারহানা চিৎকার দিয়ে উঠল, রায়হান, আমি নিজের চোখে দেখেছি তুমি ওই মেয়েটার সঙ্গে একই রিকশায় যাচ্ছিলে। রায়হানও উচ্চস্বরে বলতে লাগলো, ভুল, তুমি ভুল দেখেছ। ফারহানা আর কোনো কথা না বলে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। রুহি তখন ঘুমিয়েছিল। মার কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। অবাক হয়ে গেল। আগে কখনো মাকে তো কাঁদতে দেখিনি। মার গলা জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? কই না তো, এমনি। তুমি খেয়েছো? রুহি বলল, হ্যাঁ মা। রুহি আবারও বলল, মা, আমাকে বলো, কেউ তোমাকে বকেছে? না রুহি, এখন আমাকে একটু ঘুমাতে দাও। আচ্ছা মা, আমি তোমার মাথা টিপে দিচ্ছি। ফারহানা চোখ বুজে শুয়ে পড়ল। সন্ধ্যার পরে ফারহানা ঘুম থেকে উঠল। রুহি তখন নিচে টিচারের কাছে পড়ছে। রায়হানকেও কোথাও দেখল না। রুহি বলল, মা, বাবা বাইরে গেছে, বলেছে ফিরতে দেরি হবে। ফারহানা কোনো কথা না বলে বাগানে গেল। এই একটা শান্তির জায়গা। কত রকমের ফুল গাছ যে আছে তার হিসেব নেই। ওর বাবা খুব শৌখিন মানুষ ছিলেন। পৃথিবীর যেখানে গিয়েছেন সেখান থেকেই ফুল গাছ এনে লাগিয়েছেন। কিন্তু এখানেও ভালো লাগছে না ফারহানা। মাথা থেকে ওই দৃশ্য মোটেও সরাতে পারছে না। ছি ছি, এর আগে ওর মৃত্যু হলো না কেন? রায়হান কিনা অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াবে? ওর মাথা চেপে ধরে বসে থাকলো কিছুক্ষণ। এর মধ্যে রুহির টিচারও চলে গেল। রুহি বাগানে এসে মায়ের পাশে বসলো। সামনে ওর এসএসসি পরীক্ষা। মাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? ফারহানা বলল, কিছু না মা, তুমি যাও, আমার জন্য এক কাপ ব্ল্যাক কফি বানাও, আমি আসছি। অনেক রাতে ফিরল রায়হান। তখনও ফারহানা ঘুমায়নি। ওর বুকের উপর যেন কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। রায়হান কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু ফারহানা বলল, প্লিজ, কোনো কথা বলো না। এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। তবে একটা অনুরোধ, আমাদের রুহির সামনে এমন আচরণ কেউ কখনো করব না, যাতে ও মনে কষ্ট পাবে। ফারহানা অফিসে এসে ওর এক বান্ধবীকে ফোন দিল। সেও ঢাকা ইউনিভার্সিটির টিচার এবং রায়হানের সাথেও ভালো সম্পর্ক। ওর নাম নীলিমা। ফারহানা বলল, আমার অফিসে একটু আসতে পারবি? নীলিমা বলল, লাঞ্চের পরে। ফারহানা বলল, আয় আজ একসাথে লাঞ্চ করি।
নীলিমা কিছুটা আঁচ করতে পেরেছে, কেননা রায়হান তার বৈশাখীর বিষয়টি ক্যাম্পাসের মুখরোচক ঘটনা। বলল, ঠিক আছে, আমি ঠিক 2টার সময় চলে আসব। বাংলা মোটর ফারহানার অফিস। নীলিমার পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। ফারহানার লাঞ্চ রেডি করে বসেছিল। নীলিমা ঢুকেই বলল, কি ব্যাপার মহারানীর, এতদিনে গরিবকে মনে পড়ল? ফারহানা হাসতে হাসতে বলল, বন্ধু তো চিরকালের, 10 বছর কথা না হলে তুই আমার জানি জিগার। কেন রে? গত পরশু দিনও তো কত গল্প করলাম। নিয়ে আগে বস, খেতে খেতে গল্প করি। খেতে খেতে ফারহানা জানতে চাইল, রায়হানের কি খবর রে? কোন খবর? জানতে চাইল নীলিমা। তুই কি কিছু জানিস? কই না তো। নীলিমা বিষয়টা গোপন রেখে গেল, কারণ ও চায় না ওর বান্ধবী মানসিকভাবে কোনো কষ্ট পাক। ফারহানা ওকে রিকোয়েস্ট করলো, যদি কোনো কিছু জানতে পারে তবে যেন ফারহানাকে জানায়। নীলিমা ফারহানার কাছ থেকে বিদায় নিয়ে ভার্সিটিতে ফিরে আসলো। ও টিচার্স কোয়ার্টারে থাকে। আসার পথে রায়হানের সাথে দেখা। ওকে দেখেই গাড়ি দাঁড় করালো। রায়হানকে জিজ্ঞেস করলো, কেমন আছিস ভাই? ভালো, তুমি? জি ভালো। রায়হান কিছুক্ষণ চুপ করে থেকে জানতে চাইলো, তোমার সাথে ফারহানার কথা হয় না? হয়তো। কেন ভাই? নীলিমা জিজ্ঞেস করলো। না, কিছু না। হঠাৎ রাস্তার উল্টো দিকে বৈশাখীকে দেখতে পেল নীলিমা। এদিকে আসে। নীলিমা তাড়াতাড়ি বিদায় নিয়ে একটু সামনে গিয়ে আবার গাড়ি দাঁড় করিয়ে ওদের খেয়াল করতে লাগলো। ওরা রিকশায় উঠে শাহবাগের দিকে চলে গেল। বৈশাখীর শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। বৈশাখীর মা মারা যায় ছোটবেলায়। তারপর ওর বাবা আরেকটা বিয়ে করে, কিন্তু ছোটবেলা থেকেই সৎমা ওকে নির্যাতন করত। ও ছিল খুবই ব্রিলিয়ান্ট। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পায়। এসএসসিতেও স্টান্ডু করার পর থেকে নিজের পড়ার খরচ নিজে চালাতো, টিউশনি করে। ওর বাবার কিছু করার ছিল না। এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করে ও ঢাকা ইউনিভার্সিটিতে মেধা তালিকায় চান্স পায়। একদিন ক্লাস চলাকালীন সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তাড়াতাড়ি ওকে অন্যরা ধরে উঠিয়ে মুখে পানি ছিটিয়ে সুস্থ করে তুলল। রায়হান ওকে গাড়িতে করে হলে পৌঁছে দিয়ে আসলো। ছাত্রী ভালো হওয়ার কারণে বৈশাখী সবসময় ফেভার পেত। এই নিয়ে অনেক মুখরোচক গল্প ওর কানেও এসেছে। কিন্তু বৈশাখী বলতো, স্যার, এসবকে পাত্তা দিলে তো আমরা নৈতিকভাবে হেরে যাব। রায়হানও তাই বিশ্বাস করে। বৈশাখী দিন দিন আরও অসুস্থ হতে লাগলো। রায়হান ওকে পিজির একজন মেডিসিনের ডাক্তার দেখালো। নানান টেস্ট করে ডাক্তার রায়হানকে পরামর্শ দিল একজন নিউরো স্পেশালিস্টকে দেখাতে। বৈশাখী বারবার রায়হানকে নিষেধ করত। বলতো, স্যার, আমার জীবনের লড়াইটা আমার একার। সেই ছোটবেলা থেকে শুরু করেছি, শেষটা আমি নিজেই করতে চাই। আপনি কেন জড়াচ্ছেন এর সাথে? রায়হান, বলো তো কেন? আমি যদি তোমার ভাই হতাম, পারতাম বোনকে এভাবে একা লড়াই করতে দিতে? পাশে থাকতাম না? বৈশাখী আর কোনো কথা বলেনি, শুধু বলল, আসলে আমি কারো উপরে নির্ভর করতে চাই না। সেই থেকে রায়হান আর বৈশাখী একসাথে চলা, যদিও মানুষের গল্পের শেষ নাই। নিউরো মেডিসিনের ডাক্তার এমআরআই করাতে বলল বৈশাখীকে। অনেক টাকার ব্যাপার। রায়হান বলল, বৈশাখী, তুমি টাকার চিন্তা করবা না। বৈশাখী কোনোভাবে রাজি হচ্ছিল না, কিন্তু রায়হানের চাপাচাপিতে অবশেষে এমআরআই করালো। একদিন পরে রিপোর্ট দেবে। বৈশাখীকে হলে নামিয়ে দিয়ে রায়হান বাসায় গেল। তখনও ফারহানা বাসায় ফেরেনি। রুহি বাগানে ঘুরছিল। বাবাকে দেখে দৌড়ে আসলো। বাবা, তোমার কি শরীর খারাপ? না তো মা। তোমার টিচার আসেনি? রায়হান মেয়েকে জিজ্ঞেস করলো। না, আজ টিচার আসবে না, ফোন করে জানিয়েছে। ও, তাহলে চলো, আমি তোমাকে একটু দেখিয়ে দেই। ওকে বাবা, খুব মজা হবে। বাবা মেয়ে বসে পড়াশোনা করছে, এমন সময় আসলো ফারহানা। এই দৃশ্য দেখে ওর মনটা ভরে গেল। ফারহানা ওদের পাশে গিয়ে বসলো। ফারহানা বিশ্বাস করতে পারছে না যে রায়হানের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে, কিন্তু ও যে নিজের চোখে দেখেছে। অবিশ্বাসী বা করবে কিভাবে? এমন সময় নীলিমা ফোন করলো। ফারহানা সরে এসে ফোন রিসিভ করলো। কে রে নীলিমা, কোনো খবর আছে? নীলিমা বলল, দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড। এতদিন কিছু বলিনি তোর সংসারে অশান্তি হবে এই ভেবে, কিন্তু তোর চোখে যে আকুতি দেখলাম তাতে আর মন স্থির রাখতে পারছি না। তারপর তোর ওখান থেকে আসার পথে দেখলাম রায়হান ভাই রিকশায় করে বৈশাখীকে নিয়ে শাহবাগের দিকে গেল। বৈশাখী কে রে? রায়হান ভাইয়ের এক ছাত্রী। অনেকদিন ধরে ওদের নিয়ে কানাঘুষা চলছে। ফারহানা স্তব্ধ হয়ে গেল। ওর কাছে কি ওর কোনো ছবি আছে? দাঁড়া, দিচ্ছি বলে
নীলিমা আজকেই তোলা দুজনের ছবি পাঠালো। এই মেয়েটাকেই ফারহানা সেদিন দেখেছিল রায়হানের সাথে। ও গিয়ে বলল, রায়হান চলো ঘরে যাই, তোমার সাথে কিছু কথা আছে, খুব জরুরি। রায়হান বলল, তুমি যাও, আমি আসছি। ফারহানা রুহির সামনে থেকে কান্না লুকিয়ে ঘরে চলে আসলো। কিছুক্ষণ পর রায়হান ঘরে আসলো। কি ব্যাপার জানতে চাইলো। ফারহানা বলল, মেয়েটাকে। রায়হান, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলে? রায়হান বিরক্ত হয়ে জানতে চাইল, কি সব আবোল তাবোল বকছো? কোন মেয়ে আবার? ও, তাহলে কতজন আছে তোমার? ফারহানা চিৎকার করে বলল, প্রতারক তুমি, একটা প্রতারক। তোমার সঙ্গে আর যাই হোক সংসার করতে পারবো না। রায়হান বলল, প্লিজ একটু শান্ত হও। ফারহানা হাত ধরতে গেল। খবরদার, তুমি আমাকে ছোবে না। অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে আবার আমার কাছে এসে সাধু সাজছ। রায়হানের আর সহ্য হলো না, ফারহানাকে চড় মেরে বসলো। ফারহানা তো নির্বাক হয়ে গেল। ওই মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললে? আমি ডিভোর্স চাই। ফারহানা চিৎকার করে কাঁদতে লাগলো। আর যাই হোক, তোমার মতো প্রতারকের সাথে এক ঘরে থাকতে পারবো না। তুমি বেরিয়ে যাও, আমি ডিভোর্সের ব্যবস্থা করছি। রায়হান অনেকবার ফারহানাকে বোঝাতে ব্যর্থ হয়ে ঘর থেকে বেরিয়ে আসলো। রুহি ওকে দেখে বলল, বাবা, তুমি আর পড়াবে না? না বাবা, আজ না, আরেকদিন সব বুঝিয়ে দেব। আমি একটু বাইরে যাব, তোমরা খেয়ে নিও, আমি হয়তো নাও আসতে পারি। রুহি একটু অবাক হলো। বাবা তো বাসার বাইরে কখনো রাত কাটায় না, আজ কি হলো? মাকে আর কিছু জিজ্ঞেস করলো না। পরদিন সকালেই উকিল ডেকে রায়হানকে ডিভোর্স নোটিশ পাঠালো ফারহানা। অবাক হয়ে গেল রায়হান। একটা মিথ্যা অভিযোগে এত বড় সিদ্ধান্ত নিল ফারহানা। ও ওর জেদ চেপে গেল। দেখা যাক কতদিন এভাবে একা থাকতে পারে। রায়হানও উকিলের মাধ্যমে নোটিশের জবাবে ওর সম্মতির কথা জানিয়ে দিল। তবে রুহির সাথে সবসময় যোগাযোগ ছিল রায়হানের। বাবা হিসেবে সব দায়িত্বও ও পালন করত। যদিও ফারহানা ওর কাছ থেকে কোনো খরচ নিতে চায়নি। কিন্তু রায়হান বলতো, আমার মেয়ের ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। সেই রুহির মুখোমুখি হতে হলো ফারহানার। ডিভোর্স কেন হয়েছিল? সত্যিই তো, এটা তো শুধু ওর আর রায়হানের ব্যাপার ছিল না, ওদের সন্তানের ভবিষ্যতের সাথে জড়িত। এখন জেদের কারণে একথা কেউ চিন্তা করেনি। ফারহানার মাথায় হঠাৎ চিন্তা ঢুকে গেল, আচ্ছা, ও কি বেশি রিয়েক্ট করে ফেলেছিল? শুধুমাত্র একটা মেয়ের সঙ্গে রিকশায় যেতে দেখেই ওদের সম্পর্কে খারাপ ধারণা করা কি ঠিক হয়েছিল? কিন্তু সম্পর্ক স্বাভাবিক থাকলে রায়হান স্বীকার করলো না কেন? যদিও দ্বিতীয় দিনে রায়হান বারবার ওকে কিছু একটা বলার চেষ্টা করেছে, কিন্তু শুনতেই চায়নি। নীলিমার পাঠানোর ছবি দেখেও হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। ওর বাবার কথা খুব মনে পড়তে লাগলো। বাবা বেঁচে থাকলে অবশ্যই তাৎক্ষণিক এত বড় একটা সিদ্ধান্ত নিতে দিতেন না। রায়হানও তো সময় নিতে পারত। যদিও রায়হান সবসময়ই প্রচণ্ড জেদি প্রকৃতির। এখন রায়হানকে খুব মিস করে। ওদের ডিভোর্স তো 6 মাসও হয়নি। ফারহানা সিদ্ধান্ত নিল রায়হানের ব্যাপারে আবার একটু খোঁজ নিতে হবে। এখন কি ও বিয়ে করেছে বৈশাখীকে? ভাবতেই আবার শরীরটা রেডি করে উঠল। ওর মতো একটা মেয়ের কাছে ওকে পরাজিত হতে হলো। ফারহানা মন খারাপ করে ফেসবুক ঘাটাঘাটি করছিল। হঠাৎ নজরে আসলো একটা মুমূর্ষু রোগীর জন্য এ নেগেটিভ রক্ত প্রয়োজন। রোগীর অবস্থান ঢাকা নিউরো সায়েন্স হসপিটাল লেখা। তবে যোগাযোগের ঠিকানায় রায়হানের নাম ও ফোন নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নং দেওয়া। ও নীলিমাকে ফোন করলো। নীলিমা জানালো, বেশ কিছুদিন রায়হান ভাই ক্লাস নিচ্ছে না। ওই মেয়েটা নাকি খুবই অসুস্থ, ব্রেন টিউমার। বেশি দিন হয়তো বাঁচবে না, তাই ওর কাছেই থাকে সবসময়। চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। ওর বন্ধু বান্ধবরা যদিও নানাভাবে কনসাল্ট করছে, টাকা উঠছে প্রচুর, কিন্তু সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করাতে আরও অনেক টাকা লাগবে। রায়হান ভাইও অনেক খরচ করেছে, কিন্তু কুলিয়ে উঠতে পারছে না। শুনেছি সরকারের কাছে আবেদন করেছে। ফারহানা বলল, নীলিমা, একটা কাজ করতে পারবি? আমাকে জেনে দিতে পারবি মোট কত টাকা লাগবে? কেন, তুই কি করবি? দেখি কিছু সাহায্য করা যায় কিনা। নীলিমা বলল, ঠিক আছে, আমি জানিয়ে দেব। পরদিন নীলিমা জানালো প্রায় 30 লক্ষ টাকা লাগবে সিঙ্গাপুরে। চেন্নাইতে হয়তো একটু কম লাগবে। কিন্তু রায়হান ভাই রিস্ক নিতে চাচ্ছেন না, উনি সিঙ্গাপুরে নিতে চান। ফারহানা সিদ্ধান্ত নিল ওই টাকাটা দেবে। ওর বাবার নামে একটা চ্যারিটেবল ফান্ডও করা আছে, প্রায় কয়েক কোটি টাকা আছে সেখানে, ওখান থেকেই দেবে। অফিসে গিয়েই চিফ অ্যাকাউন্টেন্টকে ডেকে চ্যারিটেবল ফান্ড থেকে 30 লক্ষ টাকা তুলে
বৈশাখীর সাহায্যের জন্য খোলা অ্যাকাউন্টে জমা দিতে বলল। দুপুর 1টার দিকে রায়হানের মোবাইলে মেসেজ আসলো ওই অ্যাকাউন্টে টাকা এসেছে। রায়হান মেসেজ দেখে প্রথমে ভাবলো 30,000 টাকা। যখন টোটাল ব্যালেন্স দেখলো তখন তো চক্ষু ছানাবড়া। এত টাকা কে পাঠালো? জগতে তাহলে এখনো ভালো মানুষ আছে? রায়হান বৈশাখীকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগলো। এদিকে বৈশাখীর অবস্থা দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। ডাক্তাররা বারবার তাগাদা দিচ্ছে রায়হানকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। এমার্জেন্সি পাসপোর্ট করতে দেওয়া হয়েছে, শুধু বাকি ছিল টাকা। সেটাও আজকে পাওয়া গেল। রায়হান সুখবরটা দেওয়ার জন্য তাড়াতাড়ি হাসপাতালে গেল। গিয়ে তো রায়হান অবাক। বৈশাখীর রুমে বসে আছে ফারহানা আর রুহি। বৈশাখীর মাথার কাছে বসে আছে রুহি। বৈশাখী হাঁপাতে হাঁপাতে কথা বলছে। এই কদিনে ও বিছানার সাথে মিশে গিয়েছে। ফারহানা বৈশাখীর হাত ধরে আছে। রায়হান ভেতরে ঢুকলো না। বৈশাখী গল্প করছে, ওর জীবনের গল্প। ও যখন 4র্থ শ্রেণীতে পড়ে তখন ওর মা মারা যায়। সবার চাপাচাপিতে বাবা আবার বিয়ে করে। কিন্তু সৎমা বিয়ের কিছুদিন পর থেকেই ওর পরে মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো। ঠিকমতো লেখাপড়া করতে দিত না, বাসার ভারী কাজ করাতো। এর ফাঁকে ফাঁকেই যেটুকু সময় পেত সে সময়ে পড়েই ও ভালো রেজাল্ট করত। টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতো। এসব শুনে ফারহানার চোখে জল চলে আসলো। ফারহানা বৈশাখীর হাতটা শক্ত করে ধরল। মানুষের জীবনে এত কষ্ট আছে, জীবনে কোনো দিন এসবের মুখোমুখি হতে হয়নি তো তাই জানেই না। বৈশাখী আবার বলতে শুরু করলো, যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলো তখন থেকেই রায়হান স্যারের ক্লাস সবচাইতে বেশি উপভোগ করত। কারণ স্যার খুব মনোযোগ দিয়ে পড়াতেন। ফার্স্ট সেমিস্টারে ও প্রথম হয়। তখন থেকে রায়হান স্যার ওকে বিভিন্ন সময়ে আলাদাভাবে নোট দিয়ে সাহায্য করত। এর মধ্যেই একদিন ও ক্লাসে মাথা ঘুরে পড়ে যায়। ওর মাথার সমস্যা তখনই ধরা পড়ে। রায়হান স্যার ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ও নিষেধ করেছিল, কিন্তু স্যার তখন বলে, আমার বোন থাকলে তার জন্যে করতো না। স্যারকে আমার ভাইয়ের মতোই জানি। সত্যি, যদি আমার একজন ভাই থাকতো। জানেন ম্যাডাম, স্যারের জন্য আমি এখনো বেঁচে আছি। আবার শুনলাম কে যেন একজন 30 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেছে। আসলে জগতে এখন অনেক ভালো মানুষ আছেন। বৈশাখী কথা বলতে বলতে দুর্বল হয়ে পড়ল। এমন সময় রায়হান ঢুকলো ঘরে। ফারহানা বেরিয়ে গেল রুম থেকে। রুহি বলল, বাবা তুমি? হ্যাঁ মা। কিন্তু তোমরা কখন এলে? আর কেনই বা এলে? মা আমাকে নিয়ে এসেছে। জানো বাবা, মায়ের চিকিৎসার জন্য 30 লক্ষ টাকা দিয়েছে, যদিও কাউকে বলেনি। কি বললে রুহি? এই টাকা তোমার মা দিয়েছে? হ্যাঁ। কেন? তোমার বিশ্বাস হচ্ছে না? রায়হান বেরিয়ে গেল ফারহানার খোঁজে। ফারহানা এক কোণায় গিয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে তখন পানি পড়ছে। রায়হান ওর সামনে গিয়ে দাঁড়ালো। ওর দিকে তাকাতে পারছে না ফারহানা। রায়হান বলল, তুমি এতগুলো টাকা দিয়েছো? হ্যাঁ, তোমার স্ট্যাটাস দেখলাম ফেসবুকে। মেয়েটার চিকিৎসার জন্য টাকা লাগবে, তাই দিলাম। খুব ভালো করেছো। মেয়েটাকে হয়তো বাঁচানো যাবে। রায়হান ফারহানাকে নিয়ে হাসপাতালের ক্যান্টিনে গিয়ে বসল। তোমাকে কিছু কথা বলতে চাই, বলল রায়হান। চুপ করে থাকলো ফারহানা। জানো, আমার জীবনটাও ঠিক এমনই। ছোটবেলা থেকে অভাব অনটনের মধ্যে বড় হয়েছি। মানুষের বাড়ি বাড়ি ঘুরে ছাত্র পড়িয়ে লেখাপড়া করেছি। ইউনিভার্সিটিতে পড়ার সময়ও কাউকে বসতে দেয়নি যে প্রতিদিন 3টে কোচিংয়ে ক্লাস নিয়ে আমার লেখাপড়া চালিয়ে গিয়েছি। এমনকি তুমিও বুঝতে পারোনি। কারণ যখন ক্লাস নিতাম তখন কোনো না কোনো অজুহাতে তোমাকে এড়িয়ে যেতাম। আর তাই যখন মেয়েটার জীবনের গল্প জানলাম তখন সিদ্ধান্ত নিলাম এই অভাগী মেধাবী ছাত্রটিকে আমি সর্বত্র দিয়ে সহযোগিতা করব। কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে, ভাবলে এই মেয়ের সাথে আমার কোনো অস্বাভাবিক সম্পর্ক রয়েছে। এমনকি তুমি ডিভোর্স পর্যন্ত ফাইল করলে। ফারহানা বলল, কারণ তুমি মেয়েটার সাথে পরিচয়ের কথা অস্বীকার করেছিলে। যাই হোক, আগে মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করো, পরে কথা হবে। রুহিকে পাঠিয়ে দাও, আমি বাসায় যাব। ফেরার পথে রুহি মাকে জিজ্ঞেস করলো, উনি কে মা? ফারহানা বলল, উনি তোমার বাবার একজন প্রিয় ছাত্রী। মনে হচ্ছে উনি আর বেশিক্ষণ বাঁচবে না। না মা, এভাবে বলতে হয় না। আল্লাহর কাছে দোয়া করো যেন সুস্থ হয়ে ওঠে। বাসায় এসে অস্থির হয়ে পড়ল ফারহানা। এত বড় একটা ভুল কিভাবে করে ফেলল? এত সহজে রায়হানকে অবিশ্বাস করলো? তাহলে কি ওর ভালোবাসার মধ্যে কোনো ফাঁক ছিল? রায়হান ওকে বারবার বোঝাতে চেষ্টা করেছে, কিন্তু ও কোনো সুযোগই দেয়নি। একবারও ভাবেনি
রায়হান তো ওকে কখনো সন্দেহ করেনি। ও অফিস, মিটিং, ট্যুর সবই তো করেছে অন্য পুরুষদের সাথে। আর ও কিনা অল্পতেই রায়হানকে সন্দেহ করে বসলো। এখন কি করবে? রায়হান কি ওকে ক্ষমা করতে পারবে? ফারহানা রুহিকে ডিনার করে শুয়ে পড়তে বলল। তখনই রায়হানের ফোন। ফারহানার বুক কেঁপে উঠল। কোনো দুঃসংবাদ না তো? ফোন রিসিভ করতেই রায়হান বলল, তোমার টাকাটা আর কোনো কাজে লাগলো না। বৈশাখী এইমাত্র চলে গেল। নির্বাক হয়ে গেল ফারহানা। বলল, আমি আসছি। রায়হান সহ বৈশাখীর সহপাঠীরা হাসপাতাল ভরে গেছে। ফারহানা এসে দাঁড়ালো বৈশাখীর লাশের পাশে। রায়হানও এর পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ করে থেকে ফারহানা রায়হানের হাত ধরে বলল, ক্ষমা করো আমাকে। রায়হান হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল ছাত্রদের ভিড়ের মধ্যে, যেন হারিয়ে যেতে চায় জীবন থেকে। ফারহানা নীরবে দাঁড়িয়ে রইল। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু জলধারা। সমাপ্ত। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।